টিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের পক্ষ থেকে আমি দেবাশিস সাহা তোমাদের আজকে হিস্ট্রির যে এসএলএসটি ক্লাস নিয়ে এসেছি। সেই চ্যাপ্টারটা খুব গুরুগম্ভীর চ্যাপ্টার। কিভাবে স্বরাজ্য দল থেকে সাইমন কমিশনের দিকে মুখ করলো এবং আস্তে আস্তে একটা পটভূমিকা তৈরি করলো, যেটা আইন অমান্য আন্দোলনের দিকে নিয়ে গেল। সেরকমই একটা টপিক নিয়ে আজকে আমি তোমাদের সামনে এসেছি। দেখো, লেখাই আছে স্বরাজ্য থেকে সাইমন কমিশন। এই স্বরাজ্য পার্টি কিভাবে গড়ে উঠলো সেটাও তোমাদের একটু ভালো করে জানতে হবে। স্বরাজ্য দলটি গড়ে ওঠে সত্যি কথা বলতে গেলে আমাদের 1922 সালের ডিসেম্বর মাসে। কেন, কিভাবে? আমরা দেখেছিলাম যেটা, যে অসহযোগ আন্দোলন যখন শেষ হয়েছিল এবং তারপরে একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। কিরকম ভাবে? কংগ্রেসি নেতারা আর সেভাবে জোর পাচ্ছিল না, গান্ধীজি তখন কারারুদ্ধ। ঠিক সেরকমই একটা অবস্থার মধ্যে আমাদের কংগ্রেসি সদস্যদের মধ্যে একটা বিভেদ নীতি তৈরি হয়। একদল তোমার কংগ্রেসি নেতা বলতে শুরু করে যে আমাদের কেন্দ্রীয় আইনসভায় ঢুকতে হবে এবং ওইখান থেকে যে সরকারি আইনগুলো পেশ করা হয় সেই আইনের বিরোধিতা করতে হবে। ঠিক, যদি আমরা এই সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা কেন্দ্রীয় আইনসভায় ঢুকে সেই আইনের বিরোধিতা করি, তাহলেই কিন্তু আমাদের সামনে কি থাকবে? আমাদের সামনে থাকবে সেটা হচ্ছে পরবর্তী কিছু কাজ করবার জন্য আমরা এগিয়ে যেতে পারবো। কিন্তু আবার কংগ্রেসের দলের মধ্যে আরেক দল বলল যে না, আমরা সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে প্রবেশ করব না, কেন্দ্রীয় আইনসভায় না প্রবেশ করে আমরা আইনসভার বাইরে থেকেই এই আইনের বিরোধিতা করব। ঠিক, এবং আমাদের নির্দিষ্ট কিছু দাবি দেওয়া থাকবে, এটা ওরা বলল। এবার যারা বলল যে এরকম পরিবর্তন চাইলো, আইনসভার ভেতরে ঢুকে তোমার পরিবর্তন চাইলো, তারা হলো কি আমাদের পরিবর্তনকামী, যাকে ইংরেজিতে আমরা বলছি প্রো চেঞ্জার। আর যারা বলল যে আমরা কেন্দ্রীয় আইনসভার বাইরে থেকে কোনো পরিবর্তন চাইছি না, তারা হচ্ছে পরিবর্তন বিরোধী বা নো চেঞ্জার। এটাকে আরো ভালো বাংলায় বলা যেতে পারে পরিবর্তন পরিপন্থী। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, পরিবর্তন পন্থী কারা আর পরিবর্তন পরিপন্থী কারা? পরিবর্তনপন্থী বলতে গেলে প্রথমেই যে নামটা আসবে আমাদের চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু এবং অবশ্যই চলে আসবে বিট্টল ভাই প্যাটেলের মতো নেতা। সঙ্গে এনসি কেলকারের মতো নেতাও কিন্তু আমাদের যোগ দিয়েছিল এবং যতীন্দ্রমোহন সেনগুপ্তও কিন্তু এই দলে যোগ দিয়েছিল। আবার অন্য দিক থেকে যদি আমরা দেখি, যারা পরিবর্তন চায়নি, পরিবর্তন বিরোধী বা নো চেঞ্জার, তাদের গ্রুপটা ম্যাক্সিমামই ছিল হচ্ছে আমাদের গান্ধীবাদী নেতাদের দিক। যেমন আমরা বলবো বল্লভ ভাই প্যাটেল, আমরা বলবো এখানে চক্রবর্তী রাজা গোপালাচারী, এবং অবশ্যই বলবো তার সঙ্গে সঙ্গে আমাদের আরেক বিখ্যাত নেতা, তিনি হচ্ছেন লয়ার হিসেবেও যেমন বিখ্যাত, তেমন একই সঙ্গে তিনি স্বাধীনতা সংগ্রামী হিসেবেও বিখ্যাত। ঠিক, বুঝতেই পারছো কার কথা বলছি আমরা? রাজেন্দ্র প্রসাদ, তাই তো? এবার দেখো, এইভাবে যখন পরিবর্তনপন্থী আর পরিবর্তন পরিপন্থী দুটো গ্রুপে ভাগ হলো, এবং তখন একটা বড় প্ল্যাটফর্ম দরকার ছিল কোনো কংগ্রেসের কোনো অধিবেশন, যেটাকে কাজে লাগিয়েছিল আমাদের প্রথম চিত্তরঞ্জন দাস। 1922 খ্রিস্টাব্দে গয়া অধিবেশনে চিত্তরঞ্জন দাস বলল, আমরা কংগ্রেস থেকে বেরিয়ে যাচ্ছি না, কংগ্রেসের মধ্যে থেকে একটা দল তৈরি করছি যার নাম হচ্ছে স্বরাজ পার্টি, যাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় আইনসভায় ঢুকে আমরা আইনের বিরোধিতা করব এবং প্রয়োজনে সরকারকে সমস্ত ব্যাপারে বাধা দেবে, তাই তো? এবং এইভাবে যখন উনি কথা বললেন, এবং সেখানে বলতে পারা যায় একেবারে কংগ্রেস প্ল্যাটফর্মেই বেসরকারিভাবেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের স্বরাজ পার্টি, তাই তো? এবং এই স্বরাজ পার্টির প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন, তোমার নিশ্চয়ই জানো, চিত্তরঞ্জন দাস, এবং প্রথম সেক্রেটারি হয়েছিলেন মতিলাল নেহেরু। এবার ঠিক যে জায়গাটা আমাদের তৈরি হলো সেটা হচ্ছে যখন উনি বলছেন ওখান থেকে, এবং তার নীতিটাকে কতজন সমর্থন করে, তখন কংগ্রেসের ভেতরের যারা লোক ছিল সেই কমিটির লোকেদের মধ্যে একটা ভোট হয়েছিল, যে ভোটে কিন্তু চিত্তরঞ্জন দাস যে সংখ্যাটা পেয়েছিল তার প্রায় দ্বিগুণ সংখ্যক লোক তাকে অপোজ করেছিল, তাই তো? কংগ্রেসি নেতাদের মধ্যে প্রায় 1740-এর উপরে লোক যারা চিত্তরঞ্জন দাসকে অপোজ করেছিল।
এবং চিত্তরঞ্জন দাস আমাদের 700 বা 800-র মতো, 700 থেকে 800-র মতো যে সংখ্যাটায় আমাদের আসন পেয়েছিল, সেই আসনের মধ্যে তোমরা মনে রাখবে আমাদের যুগান্তর দলের মতো বাংলা বিপ্লবী দলের লোকেরাও কিন্তু চিত্তরঞ্জন দাসকে সমর্থন করেছিল। খুবই আহত হন, ভীষণভাবে ভেঙে পড়েন চিত্তরঞ্জন দাস যে এটা কাম্য ছিল না। এবং খুব দ্রুত 1 জানুয়ারি 1923 সালে মতিলাল নেহরুর বাসভবনে আমরা দেখেছিলাম যে তৈরি হয়েছিল আমাদের, আনুষ্ঠানিকভাবে বলবো না, স্বরাজ পার্টিটা তৈরি হয়ে যায় সরকারিভাবে। একই পদ, যার যেরকম পদ ছিল, প্রেসিডেন্ট আর সেক্রেটারি একই লোকজন ছিল। এবার যখন আমরা মার্চ মাসে দেখলাম আনন্দ ভবন, মানে যেটা হচ্ছে মতিলাল নেহরুর বাসভবন ছিল, ওখানে ওই জমির ওপরই একটা বড় অনুষ্ঠান করে ওদের প্রথম স্বরাজ পার্টির অধিবেশন বসলো। স্বরাজ পার্টি যখন এরকম একটা বার্তা দিতে শুরু করলো, আমাদের তরুণ নেতারা সবাই কিন্তু, সবাই বলবো না, তরুণ নেতারা বাংলার অনেকেই চিত্তরঞ্জন দাসকে সাহায্য করেছিল। যেমন আমি এখানে বলবো বীরেন্দ্রনাথ শাসমল আমাদের তমলুক থেকে, আবার চট্টগ্রাম থেকে হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত, এবং বাংলা থেকে সুভাষচন্দ্র বোসের মতো তরুণ নেতা কিন্তু এক্ষেত্রে তাকে অনেকটাই সাহায্য করেছিল। ঠিক মনে থাকবে। এবং এই যে পরের স্টেপে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ভোটাভুটির রাজনীতিতে যেতে হয়। 1923 সালে ভোট হয়। কিসের ভিত্তিতে ভোট হয়? সেটা হচ্ছে মন্টেগু-চেমসফোর্ড 1919 মন্টেগু-চেমসফোর্ড আইনের ভিত্তিতে এই ভোট হয়। এবং এই ভোটের ভিত্তিতে আমরা যেটা দেখতে পাই, সেখানে পরিষ্কার দেখা যায় যথেষ্ট ভালো সাফল্য পেয়েছে আমাদের, কি বলবো, স্বরাজ পার্টি, তাই তো? বিশেষ করে মধ্যপ্রদেশ 101টা আসনের মধ্যে 44টা বা মতান্তরে 45টা আসন পেয়েছিল। ঠিক আবার একই রকমভাবে যুক্তপ্রদেশ, এখানেও ভালো ভোট পায়, এবং বাংলাতেও যথেষ্ট আশানুরূপ ফল হয়েছিল। কিন্তু মাদ্রাজ আর পাঞ্জাবে সেরকম দাগ কাটতে পারেনি, এবং উড়িষ্যা আর বিহারেও কিন্তু স্বরাজ পার্টি সেভাবে দাগ কাটতে পারেনি। প্রাথমিক একটা যে সাফল্য নিয়ে আসে, সেটা কিন্তু ওরা, কি বলবো, বিরোধী দলের মর্যাদা পেয়ে যায় হচ্ছে আমাদের মতিলাল নেহেরু। ঠিক, এবং কাজ এগোতে থাকে। কিন্তু সেই সময় একটা দুর্ঘটনা ঘটে, সেটা হচ্ছে সিআর দাসের মৃত্যু। সিআর দাসের মৃত্যুটা হয় 1925 খ্রিস্টাব্দে। কোথায় গিয়ে মৃত্যু হয়? দার্জিলিংয়ে গিয়ে। এবং সেটাই হয়ে যায় আমাদের চরম সর্বনাশ স্বরাজ পার্টি। এদিকে দেখো, সুরেন্দ্রনাথ সমর্থন করেছিল কিন্তু সিআর দাসকে। সেই সুরেন্দ্রনাথ 1923 খ্রিস্টাব্দে যখন আমাদের বিধানচন্দ্র রায়ের সঙ্গে ভোটাভুটিতে যায়, সেখানে দেখা যায় যে বিধানচন্দ্র রায় আমাদের হারিয়ে দেয় কাকে না, তিনি কংগ্রেসকেই সমর্থন করেছেন সুরেন্দ্রনাথ, এবং বিধানচন্দ্র রায় কি করেন, আমাদের হারিয়ে দেন, পরাস্ত করেন কাকে? চিত্তরঞ্জন দাসকে। এই চিত্তরঞ্জন দাসকে না, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। ডক্টর বিধানচন্দ্র রায়ের রাজনৈতিক জীবনের প্রথম সাফল্যটা কিন্তু 1923 সালে আসে। ঠিক এবার আমাদের যেটা খুব ভালো করে বলতে হবে, সেটা হচ্ছে 26 সালের ভোট। 26 সালের ভোট কিন্তু একদম ভরাডুবি হয়। ঠিক আছে, চূড়ান্তভাবে পরাস্ত হয়। যে মুসলিমরা স্বরাজ পার্টির সঙ্গে ছিলেন, তাদের পাশে ছিলেন এবং তাদের সমর্থন করেছেন, সেই সমর্থনেও কোথাও একটা যেন ঘাটতি পড়ে। কারণ চিত্তরঞ্জন দাস 1922 সালেই বেঙ্গল প্যাক্ট স্বাক্ষর করেছিলেন, এবং যে বেঙ্গল প্যাক্ট স্বাক্ষর হওয়ার ফলে বলা হয়েছিল যেখানে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে, সেখানে সরকারি চাকরির ক্ষেত্রে 60% অধিকার তাদের দেওয়া হবে। ঠিক, এবং আলটিমেটলি যখনই সিআর দাস মারা যায়, সঙ্গে সঙ্গে থেমে যায় আমাদের, কি বলবো, এই বেঙ্গল প্যাক্ট। তাহলে এবার আমাদের জানতে হবে সত্যি কিছুই কি করেনি, কি তাদের কাজ ছিল, কেন বা করতে গেছিল, এবং সেটা দেখবার জন্য আমি একটুখানি বোর্ড করে দেখিয়ে দিই। দেখো, এই যে অসহযোগ আন্দোলনের ব্যর্থতা, গান্ধীজি সহ অন্যান্য নেত্রীদের গ্রেপ্তারের জন্য একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, যেটা আমি বলেছিলাম। এটাকে শূন্যতার সৃষ্টিও বলতে পারো। এবং এখানে লক্ষ্য করে দেখো, বিহারের গয়াতে যখন জাতীয় কংগ্রেসের অধিবেশন হলো, সেখানে প্রো চেঞ্জার আর নো চেঞ্জার গ্রুপটা একদম পরিষ্কার হয়ে গেল, কারা আইনসভার ভেতরে ঢুকবে এবং বিরোধিতা করবে, এবং কারা ঢুকবে না, বিরোধিতা করবে। এই
পরিবর্তনকে আমি বলে দিয়েছি আমি মন্টেগু চেমস্ফোর্ড শাসন সংস্কার অনুসারে, ঠিক আছে, আইনসভায় উপস্থিত হয়ে প্রতি পদে সরকারের সকল কাজে বাধা সৃষ্টি করে শাসন সংস্কারকে বিপর্যস্ত করে দেওয়ার পক্ষপাতী তাদের বলা হয় পরিবর্তনকামী বা প্রোচেঞ্জার। বলে দিচ্ছি আমি। নির্বাচনে ইস্যুদি নির্বাচনে তো ছোট্ট প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, নির্বাচনটা ঠিক আছে, ওখানে সুবচন হয়ে গেছে, তাই তো, সেটা আমি নির্বাচন করে দিলাম, দেখে নি। মদনমোহন মালব্য, শ্রীনিবাস আয়েঙ্গার, বিট্টল ভাই প্যাটেল, ঠিক আছে, চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু। বলে দিচ্ছি গোল গোল দিয়ে, এই নামটা মনে রাখবে, এই নামটা মনে রাখবে, ঠিক আছে, এই নামটা মনে রাখবে। এই তিনটে হচ্ছে আসল। এক্সট্রা নামের মধ্যে মালব্য, কেলকার, জয়কার, ঠিক আছে। জয়কাররা কিন্তু আমাদের লিবারেল লিবারেল দলের লোক। এদের প্রধান কাজ ছিল জাতীয় আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা, ঠিক আছে, বলে দেওয়া আছে। আর যারা প্রোচেঞ্জারদের নীতির বিরোধী ছিল তাদেরকে বলা হয় নো চেঞ্জার। এরা সবাই গান্ধীপন্থী ছিল, এটা মনে রাখবে। গান্ধীজির কাজকর্মের সমর্থক ছিল। এবং এই গ্রুপে বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, চক্রবর্তী রাজাগোপালাচারী, আনসারি, কস্তুরী বাই বা কস্তুরী রঙ্গ আয়েঙ্গার, এই নামটা কিন্তু এখানে রাখতে হবে। এদের প্রধান কর্মসূচি কী ছিল? গ্রামোন্নয়ন, হরিজন, খাদি, নৈতালিম, অস্পৃশ্যতা বর্জন ও হিন্দু মুসলিম ঐক্য স্থাপন। এর মধ্যে একটু বলে দিই, আমাদের খাদি, হরিজন, অস্পৃশ্যতা বর্জনটা সবচেয়ে বড় কারণ হয়ে গেছিল, ঠিক আছে। এবার এখানে ভোটের কথা আমি আগেই বলে দিয়েছি, যে ভোটটা হয়েছিল তাতে 890টা টোটাল ভোট পড়েছিল। এটা হচ্ছে চিত্তরঞ্জন দাসের দিকে। আর তার বিপরীতে আমি বলেছিলাম প্রায় ডবল, 1740। বাংলার বিপ্লবী দল যুগান্তর বলে দিয়েছিলাম, তাকে সমর্থন করেছিল। এবং গয়া অধিবেশনের যে সিদ্ধান্তটা ওকে হেরে গেল বলে সুভাষচন্দ্র বলবো না, চিত্তরঞ্জন দাস যথেষ্ট হতাশ হয়েছিল। 1923-এর 1 জানুয়ারি উত্তরপ্রদেশের এলাহাবাদে মতিলাল নেহরুর বাড়ি আনন্দ ভবনে কংগ্রেসের অভ্যন্তরে দুই প্রতিষ্ঠিত ও সফল আইনজীবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও পণ্ডিত মতিলাল নেহরু কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি বা স্বরাজ্য দল গঠন করেন। মনে থাকবে? মনে থাকবে কি স্বরাজ্য দল গঠন করার ব্যাপারটা, ঠিক আছে। নেক্সট, এবার নবগঠিত স্বরাজ্য দলের সভাপতি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং প্রথম সম্পাদক ছিলেন মতিলাল নেহরু, ঠিক আছে, মনে রাখবে এটা। প্রথম সম্পাদক মতিলাল নেহরু। 1923-এর মার্চ মাসে এলাহাবাদে মতিলাল নেহরুর বাসভবনে আনন্দ ভবনে স্বরাজ্য দলের প্রথম বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত হয়, ঠিক আছে। বাৎসরিক অধিবেশনে আমাদের কি হলো, স্বরাজ্য দলের বাৎসরিক অধিবেশনটা কিন্তু অনুষ্ঠিত হলো। এবং এই যে বাৎসরিক অধিবেশনটা অনুষ্ঠিত হলো, আমি বলে দিয়েছিলাম যে এখান থেকেই ওদের পুরোপুরি কর্মসূচির সিলমোহরটা পড়ে যায়, তাই তো। তারপর যা যা আমি বলেছি সবই এখানে রয়েছে। এবার আমি বলে দিয়েছিলাম যে বোর্ড ওয়ার্ক করার সময় কিছু ওদের উদ্দেশ্যের কথা বলতে হবে। বলেছিল যেমন ওরা সরকারি বাজেটকে প্রত্যাখ্যান করা, এটা একটা মস্ত বড় কারণ ছিল। তারপর ছিল নানা বিল ও প্রস্তাব তুলে জাতীয়তাবাদের অগ্রগতিকে সাহায্য করা, সুনির্দিষ্ট অর্থনৈতিক নীতি গ্রহণ করে বিদেশি শোষণ বন্ধ করা, ঠিক মনে থাকবে। এবং আইনসভার নির্বাচনে জিতে সবার ভেতর থেকে সুসংঘবদ্ধ, নিয়মিত ও নিরন্তর বাধাদান করে সরকারকে বিপাকে ফেলা, এগুলো হচ্ছে ওদের মূল লক্ষ্য ছিল, মনে থাকবে। এবার জেনে রাখবে স্বরাজ্য দল যখন গঠন করা হয়েছিল তখন আমাদের
ভাইসরয় ছিলেন লর্ড রিডিং, যাকে আমরা খ্রিস্টান ভাইসরয় বলি। এবং এটাও মনে রাখবে একই সঙ্গে ভারত সচিব সে ছিলেন লর্ড বার্কেনহেড। তিনি বলেছিলেন ভারতীয়রা কোনো কনস্টিটিউশন তৈরি করতে পারে না। সুভাষচন্দ্র বাংলা কথাতে স্বরাজের প্রচার করেছিল। তারপরে আয়াঙ্গারের স্বদেশ মিত্রম, কেলকারের কেশরী। এখানে কেলকারের কেশরী কথা বলার আগে আমি বলে দিই, 1920 সালের 1 আগস্ট সিয়ার দাস মারা গেলে এই পত্রিকাটার ভার নিয়েছিলেন কেলকার, এটা মনে রাখবে। N.C. কেলকার 1919-এর মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার অনুসারে 23 খ্রিস্টাব্দে সাধারণ নির্বাচনে স্বরাজ্য দল ব্যাপক সফলতা অর্জন করে। এইবার দেখো, মুম্বাইতে 32টা বলে দিয়েছিলাম, মধ্যপ্রদেশে 54টার মধ্যে 41টা আসন। এইখানে আমার যেটা বলার আছে, 54টা হওয়া উচিত না, এটা 101টা হবে। উত্তরপ্রদেশে 29টি, আসামে 13টি আসন। ঠিক আছে, আবার দেখবে তুমি বিপিন চন্দ্রের বইতে দেখবে এটা বলছে 101-এর মধ্যে 44টি আসন। উল্লেখযোগ্য সাফল্য লাভ করে। মধ্যপ্রদেশ ছাড়াও বাংলায় স্বরাজ্য দল 85টার মধ্যে 47টা আসন লাভ করে। তাহলে বাংলা দেখো যা আসন তার অর্ধেকের বেশি, এবং যার জন্য একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বাংলায়। 21টি হওয়ার মধ্যে মুসলিম সিট ছিল। 1921 খ্রিস্টাব্দে মন্ত্রীপদ প্রার্থী হয়ে যান সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 23-এ তাই তো স্বরাজ্য দলের নবীন প্রার্থী বিধানচন্দ্র রায়, উনি স্বরাজ্য দল থেকে এসেছিলেন। এবং প্রবীণ কংগ্রেস নেতা, আমি তাকে বলেছিলাম যে আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার কাছে হেরে গিয়েছিল এই ভোটাভুটিতে। মাদ্রাস পাঞ্জাবের স্বরাজ্য দল খুব একটা সুবিধা করতে পারেনি। বিহার ও উড়িষ্যায় তারা একটিও আসন লাভ করতে পারেনি। ঠিক আছে, কি বললাম? বিহার ও উড়িষ্যায় তারা একটি আসনও লাভ করতে পারেনি। স্বরাজ্য দল কেন্দ্রীয় আইন পরিষদে 101টি আসনের মধ্যে 45টি আসন লাভ করেছিল। এইটা হচ্ছে আসল জিনিস। 45টা আসন, এখানে কেউ 44টাও বলে, কোনো অসুবিধা নেই। এখানে মনে রাখবে 101টা আসন টোটাল। এই দলে মতিলাল নেহরু বিরোধী দল নেতার পদ লাভ করেছিল। ঠিক, তাহলে বিরোধী দলনেতা যেটা হচ্ছে কংগ্রেসের এগেনস্টে ছিলেন বলে মতিলাল নেহরুকে এই বিরোধী দলনেতা সম্মানটা দেওয়া হয়েছিল। এবার দেখো যে কাজ ওরা করেছিল, সেই সময় আমরা দেখতে পাই যে মতিলাল নেহরু জাতীয়তাবাদী দল গঠন করেন, তাই তো। এবার জাতীয়তাবাদী দল যেটা বলা হয়েছিল সেটা কিন্তু খুব ভালো ভালো ডিমান্ড করেছিল। যেমন অসহযোগ আন্দোলনের সময় যারা বন্দী ছিল সে তাদের কারামুক্ত করার কথা বলা হয়েছিল, এবং যে আইনগুলো ছিল মারাত্মকভাবে দমনমূলক আইন সেগুলো তুলে নেওয়ার কথা বলা হয়েছিল। এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন, তাই তো, প্রাদেশিক স্বায়ত্তশাসন যেটাকে আমরা বলি প্রভিন্সিয়াল অটোনমি, সেই জায়গাটারও একটা পরিবর্তনের কথা কিন্তু ওরা বলেছিল। মানে কি বলবো, প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন হওয়া উচিত, যেটা আমাদের আগে ছিল না, তাই তো। আমরা লোকাল সেলফ গভর্নমেন্ট পেয়েছি, প্রভিন্সিয়াল অটোনমির একটা অস্পষ্ট ইঙ্গিত আগে পেয়েছি, কিন্তু স্পষ্টভাবে কিছু ছিল না। সেটাকে দেবার জন্য ওরা বলেছিল, যেটা আমরা পেয়েছিলাম 1935 সালে, তাই তো। বেশ, প্রভিন্সিয়াল অটোনমি বা প্রাদেশিক স্বায়ত্তশাসন পেয়েছিলাম 35 সালে। 1925 খ্রিস্টাব্দের মার্চ মাসে বিট্টল ভাই প্যাটেল কেন্দ্রীয় আইনসভার সভাপতি বা স্পিকার নির্বাচিত হন। ঠিক আছে, 25 খ্রিস্টাব্দের মার্চ মাসে কি বললাম, বিট্টল ভাই প্যাটেল কেন্দ্রীয় আইনসভার সভাপতি বা স্পিকার নির্বাচিত হন। কেন্দ্রীয় আইনসভার সঙ্গে পৌরসভা নির্বাচনেও উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছিল। বেশ, চিত্তরঞ্জন দাস কলকাতা পৌরসভার নির্বাচিত হন। সুভাষচন্দ্র মুক্ত হন, সুভাষচন্দ্র বসু হন প্রধান কার্যনির্বাহক, যাকে বলে চিফ এক্সিকিউটিভ অফিসার। তাহলে এবার লক্ষ্য করে দেখো, 1923 সালে বিট্টল ভাই প্যাটেল, যিনি কেন্দ্রীয় আইনসভায় আমাদের কি হয়েছিল,
তাকে সে জয়েন করেছিল, তখনও কিন্তু স্পিকারের পদ পায়নি। 23 সালে জয়েন করছে, সে তখনও স্পিকারের পদ পায়নি। স্পিকারের পদটা পেল 25 সালে, ঠিক। এবং একই সঙ্গে কলকাতার মেয়রের জন্য একটা পোস্ট পেয়েছিল হচ্ছে আমাদের, কি বলবো, কলকাতা কর্পোরেশনে সুভাষচন্দ্র বসু। এবং যেটা সূত্র ধরে 1931 সালে কিন্তু সুভাষচন্দ্র বসু কলকাতার মেয়রও হয়ে যান, তাই না? সব যে একেবারে খারাপ হয়েছিল তা নয়, বেশ কিছু রাজনৈতিক নেতার কিন্তু কি বলবো, কেরিয়ার তৈরি হয়ে গেছিল এই সময়টা, ঠিক আছে। প্রধান কার্যনির্বাহক কলকাতার পৌরসভায় চিত্তরঞ্জন দাস 1924 সালে ছিলেন হচ্ছে কলকাতার মেয়র। আর ঠিক মনে রাখবে, তার 7 বছর বাদে মানে 1931 সালে কলকাতার মেয়র হন হচ্ছে সুভাষচন্দ্র বসু। এবার সুরাবর্দিকে করা হলো কি ডেপুটি মেয়র। সুরাবর্দি ডেপুটি মেয়র, যে সুরাবর্দি শ্রেয়াস দাসকে অসম্ভব শ্রদ্ধা করত, সেই সুরাবর্দি কিভাবে ক্যালকাটার মাস কিলিং এর মধ্যে জড়িয়ে গেল, তাই না? সেটা খুবই দুঃখজনক, ঠিক আছে। চিত্তরঞ্জন দাসের সুদক্ষ নেতৃত্বে স্বরাজ্য দল বাংলার মুসলমানদের সঙ্গে একটু সমঝোতা এসেছিল, ঠিক আছে, একটু সমঝোতা এসেছিল। এবং যখন এই সমঝোতা এসেছিলেন আমাদের এই ভদ্রলোক চিত্তরঞ্জন দাস, তখন আমরা যেটা দেখি, বেঙ্গল প্যাক্ট বেঙ্গল প্যাক্ট অনুষ্ঠিত হয়, যাকে আমরা বাংলা চুক্তি নামে আমাদের পরিচিত। 1923 ডিসেম্বরে যে বেঙ্গল প্যাক্ট হয়, সেই বেঙ্গল প্যাক্টের কথা আমি বললাম যে কি কাজ হয়েছিল। সবচেয়ে বড় কাজ হয়েছিল মুসলিমদের, উনি কিন্তু একটা জাগরণ ঘটিয়েছিলেন এইভাবে সরকারি চাকরির ক্ষেত্রে। এই যে স্বরাজ্য লাভের পর প্রশাসনিক পদগুলি 55% মুসলিমদের জন্য সুরক্ষিত থাকবে, ঠিক আছে। মসজিদের সামনে গান বাজনা বন্ধ করা হবে এবং বকরিদের দিন গোহত্যা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না, ঠিক আছে, মনে রাখবে। এই শর্তাবলী বাংলাদেশে আন্তরিকতার সঙ্গে মানা করা হলেও 1923 খ্রিস্টাব্দের শেষ লগ্নে কাফিনারা অনুষ্ঠিত কংগ্রেসের বার্ষিক অধিবেশনে এই চুক্তিকে সমর্থন জানায়নি, তাই তো। এবার এই কাকিনাড়া যে জায়গাটা কথাটা বলা হচ্ছে, সেখানে আমাদের দ্বিতীয় অধিবেশন রাখা হয়েছিল। কারণ 23-এ তোমাদের নিশ্চয়ই মনে আছে, 23-এর একটা অধিবেশনে আমাদের প্রথমবারের জন্য কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, সেটা দিল্লি অধিবেশন, ঠিক। এবার এইখানে যেটা বলা হয়েছিল, মসজিদে যখন কোনো কিছু প্রেয়ার করা হবে তখন গান বাজনা করে তাকে ডিস্টার্ব করা যাবে না কোথাও। আবার যে বকরিদের দিন যে যদি গরু কাটা হয়, সেখানেও কেউ কোনো রকম ভাবে যেন বাধা না দেয়। মানে যেটা কি বলবো, আমাদের একটা লিবারেল ব্যাপার, যার যার ধর্ম তার তার এরকম বলে একটা ব্যাপার এনেছিল। এবং সেইখানে কিন্তু একটা সমর্থন ছিল, তো যে সমর্থনটা যেভাবে এটা প্রস্ফুটিত হবে, যে জায়গাটা নেবে, সেটা কিন্তু আর নিতে পারলো না। কারণটা কি? কারণটা একটাই ছিল, সেটা হচ্ছে এই কাফিনারা সেশন, ঠিক আছে, কংগ্রেসে এসব অধিকার দিল না। তাহলে বেঙ্গল প্যাক্ট আমি বললাম ততক্ষণই পর্যন্ত ঠিকঠাক ছিল যতক্ষণ শ্রেয়াস দাস জীবিত ছিল। এবার ডায়ার্কি প্রথাকে অচল করা যায়নি, যে ডায়ার্কি প্রথাটাকে অচল করবার জন্য ওরা অনেক করে বলেছিল। আইনসভায় সরকারি বাজেট প্রস্তাব ও অন্যান্য গুরুত্বপূর্ণ আইন পাশে স্বরাজ্য দলের সদস্যরা বাধা দিলে গভর্নর জেনারেল তার 1919 খ্রিস্টাব্দে আমাদের মন্টেগু চেমসফোর্ড আইন বলে বিশেষ ক্ষমতার দ্বারা তা পাশ করিয়ে নেন, ফলে বাধাধান নিষ্ফল হয়। 1919, ঠিক আছে, 1925 খ্রিস্টাব্দের 16 জুন দার্জিলিংয়ের এক পর্যটন কেন্দ্রে হৃদরোগে শ্রেয়াস দাসের মৃত্যু বলে দিয়েছি আমি। এবং তারপরে মতিলাল নেহরুকে সবকিছু ভার দেওয়া হয়। এবার বাঁধলো হচ্ছে মহা গণ্ডগোল। কিরকম গণ্ডগোল বাঁধলো? সেটা হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্তের সঙ্গে সুভাষচন্দ্র বসুর সম্পর্ক ভালো ছিল না। এটা তুমি জেনে রাখবে, পৃথিবীতে খুব কম ক্ষেত্রেই হয় সম ব্যবসায়ী দুই ব্যক্তির মধ্যে মিল হয়, ঠিক আছে। আমাদের স্কুলের ইংরেজি মাস্টারমশাই ক্লাস 12-এ পড়াতে পড়াতেই আমাদের ক্লাসে বলেছিল, মনে রাখিস যে সম ব্যবসায়ী দুই ব্যক্তির মধ্যে কোনোদিনও মিল হয় না, টু অফ এ ট্রেডস আর ক্যান নট এগ্রি, তাই তো। স্যার এটা ইংরেজিতে বলেছিলেন, আজকে আমি সেটা বুঝতে পারি। কিন্তু হয় কোনোদিনও কিছু হয়? দেখো,
যে লেখাপড়া করে সে লেখাপড়াটাই একটা সাধনা। এবার ও বেশি জানে ও কম জানে, এই যে একটা ব্যাপার, তার মধ্যে কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়। এই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়তো এক একজনের গুণমান বাড়ায়, কিন্তু এর একটা খুব খারাপ দিকও আছে। মানুষকে একটা খারাপ মানুষে পরিণত করে। তার মধ্যে সরলতা, ঔদার্য এগুলো চলে যায়। আর সেই সব মানুষরাই সবচেয়ে বড় মানের মানুষ হতে পারে। বাহ! ও এটা জেনেছে, ওটা জানে, বাহ! ওকে আমি প্রশংসা করি যে সত্যি তো এটা খুব ভালো। বরং তার চেয়ে আমি শিখি। এর চেয়ে ভালো কিছু হতে পারে না। ভারতবর্ষের রাজনীতির দেখো, মানুষ যে শিক্ষিত ছিল না তা নয়, শিক্ষিত ছিল। কিন্তু ওই যে বললাম, সমঝোতার জায়গাটা যায়নি। তুমি বলবে সুভাষচন্দ্র বোস খুব খারাপ মানুষ, কখনো বলতে পারবে না। আর তুমি এটাও বলতে পারবে না যতীন্দ্রমোহন সেনগুপ্ত খারাপ মানুষ। এই দুজনের একটা বাংলায় বিরোধিতা। এবং এত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল। সুভাষচন্দ্র বোস তো প্রচন্ড একজন উদার মানুষ। তিনি ভেতর থেকে কিছুই চেপে রাখতেন না। তিনি একেবারে সঙ্গে সঙ্গে যেটা মনে হতো, খারাপটা তো খারাপ, ভালোটা ভালো, উনি বলে বসতেন। এটা জওহরলাল নেহরু খুব সতর্ক করেছিল যে তোমার রাজনৈতিক জীবন খুব বেশি দিন দীর্ঘায়িত হবে না যদি তুমি এইভাবেই চলো। উনি যে গান্ধীজির প্রশংসা করেছিলেন, সেই গান্ধীজির 1920 সালের 21 সালের আমাদের শ্রদ্ধানন্দ পার্কের ভাষণে যে প্রশংসা করেছিলেন, সেই ভদ্রলোকই সুভাষচন্দ্র বসু যখন ভগৎ সিং এর ফাঁসি হলো আমাদের 23শে মার্চ 1931-এ, সেই দিন উনি বলেছিলেন যে মহাত্মার মধ্যে থেকে আত্মাই হারিয়ে গেছে। ঠিক আছে, মহাত্মার আত্মা আর নেই। এবং তিনি যদি এগিয়ে আসতেন তাহলে ভগৎ সিং এর ফাঁসি আটকানো যেত। যে কথাটা তিনি বলছেন, তো শ্রদ্ধানন্দ পার্কের লোকেরা দেখছে যে 11 বছর আগে বা 10 বছর আগে যে ছেলেটি একই জায়গায় গান্ধীর প্রশংসা করেছিল, সেই কিন্তু তাকে সহ্য করতে না পেরে এই কথাটা বলছে। রাজনীতির ক্ষেত্রে মুখ সবসময় মিষ্টি হতে হয়। হেরেই যাও বা জিতেই যাও, যে পরিস্থিতি যা কিছুই হোক, তোমাকে আম জনতার কাছে তোমাকে কিন্তু কি করতে হবে, একটা ভালো ভাবমূর্তি রাখতে হবে। এবং যে এটা রাখতে পেরেছে, সে হেরে গেলেও বা একজন ভালো মানুষ হিসেবেই থেকে গেছে। এটা তোমরা মনে রাখবে। যাই হোক, আমি এখানটা যেটা বললাম, তাহলে বীরেন্দ্রনাথ শাসমল, সুভাষচন্দ্র হলো ঝামেলা। আবার উত্তরপ্রদেশে মতিলাল নেহরুর সঙ্গে বাঁধলো মদন মোহন মালব্যের ঝামেলা। বলছে এই ঝামেলাগুলো এমন একটা ঝামেলা দেখালো যে মেদিনীপুরের বীরেন্দ্রনাথ শাসমলের সঙ্গে আবার যতীন্দ্রমোহন সেনগুপ্তের আবার ঝামেলা বাঁধলো চট্টগ্রামে। কিছু ইস্যু, কিছু আদর্শ নিয়ে। তখন কি হলো, একটা দলের মধ্যে এগুলো সব সামনে আসতে শুরু করলো, যাকে আমরা কি বলি অন্তর্কলহ। তাই তো, অন্তর্কলহগুলো সামনে আসতে থাকে, যেটা সুযোগ নিয়ে ফেললো কারা, উল্টো দিকের লোকেরা। এবং আস্তে আস্তে কি দাঁড়ালো, পুরো স্বরাজ পার্টিটা ভেঙে গেল। স্বরাজ পার্টি একটা গ্রুপ, যার নাম হলো ওল্ড স্বরাজিস্ট। এর ফাউন্ডার হলো যতীন্দ্রমোহন সেনগুপ্ত। তারপরে হলো আমাদের রেসপন্সিভ কোঅপারেশন পার্টি। রেসপন্সিভ কোঅপারেশন পার্টিতে আমাদের এলোকে আমাদের জয়কার আর মুঞ্জি, এরা ফাউন্ডার হলো। আর আমাদের আরেকটা দলের নাম ছিল, যার নামের সঙ্গে খালি কংগ্রেস পার্টি কতটা জোড়া ছিল, তাতে মদন মোহন মালব্য আর লালা লাজপত রায় থাকলো। তিনটে দলে স্বরাজ পার্টি আলটিমেটলি 26 সালে ভাগ হয়ে গেল। দেখিয়ে দিই, ঠিক আছে। রেসপন্সিভ কোঅপারেশন, এটা বলে দিয়েছি আমি, জয়কার, মুন্ডি আর কেলকার তিনজন মিলে তৈরি করেছিল। মোহাম্মদ আলী জিন্নাহ দল ছেড়ে নতুন দল গঠন করলো। লালা লাজপত রায়, মদন মোহন মালব্য সম্পর্ক ত্যাগ করে নিষ্ক্রিয় হয়ে গেল, এবং ওরাও একটা দল তৈরি করেছিল, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেস পার্টি। মনে পড়ছে নামটা, দেখে দিই। ঠিক আছে, এই ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেস। এবার দেখো, এইখানে যা দাঁড়ালো, পুরো জিনিসটা একটা বিশৃঙ্খল জায়গায় চলে গেল। মতভেদ, ঠিক আছে, মানে সমালোচনা করা খুব কাছাকাছি, লোকের কাছে চলে এলো এটা। জয়কার, কেলকার, মুঞ্জে, এরা একদম থাকলো না। ওরা লিবারেল যেমন ছিল, লিবারেলের দলে চলে গেল।
স্বরাজ্য দলের কর্মসূচির ফলে সমাজের বিত্তবান, ঠিক আছে, বিত্তবান শ্রেণী লাভবান হয়। কিভাবে লাভবান হয়? কারণ ওরা সব লয়ার ছিল, ওদের কথাবার্তাতে প্রচুর ব্যবসায়ী এসেছিল, ওরা ওদের লাভ হলো, তাই তো। আইনসভায় প্রবেশ করে স্বরাজ্য দল বহু ক্ষেত্রে সরকারের সঙ্গে আপোষ ও বোঝাপড়া নীতি গ্রহণ করবে। তাহলে যেখানেই আমাদের বিরোধটা বেড়েছিল, যেখানে ঢোকা নেই, আইনসভায় ঢোকা নেই, সেখানে গিয়ে সরকারের সঙ্গে ওরা একটা নেগোসিয়েশন বা আপোষ করে নিল, ঠিক আছে। বেঙ্গল প্যাক্ট সম্পূর্ণভাবে ব্যর্থ হলো এবং এটাকে একটা সুবিধাবাদী বিবাহ বলে ঐতিহাসিকরা কমেন্ট করেছিল, ঠিক আছে। এবার কেউ বলছে যে শুধু কি স্বরাজ্য দলের নিজেদেরই একটা গোলমাল, গান্ধীর ভূমিকা ছিল না? পরিষ্কার বলছে একটা ব্যর্থতার বড় কারণ মহাত্মা গান্ধীর বিরূপ মনোভাব, ঠিক আছে। বলছে কাউন্সিলের রাজনীতিটা উনি মানতেন না, ও আইন প্রণয়নে বাধা দান ও হিংসার বহিঃপ্রকাশের প্রতীক। বলছে ইংরেজ সরকারের কোনো একটা আইনে বাধা দেওয়া মানে হচ্ছে হিংসার বহিঃপ্রকাশ। উনি দেখো খুব কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, এটা নিয়ে আমি কোনো কিছুই বলবো না। কখন উনি কিরকম, কখন এত মতের তার তোমার কি বলবো পরিবর্তন, আলটিমেটলি তাকে মানুষ ভীষণভাবেই নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে, উনি হয়ে গেছেন শ্রেষ্ঠ মানুষ, ঠিক আছে। তো আর খারাপ ফল করে বলেই দিয়েছিলাম, আসাম বিহার মাদ্রাজ আর কোথাও সুবিধা করতে পারেনি। দেখো মাদ্রাজ, বিহার আর আসাম, যে জায়গাটা আগে ভালো ফল করতে পারেনি, বিশেষ করে বিহার, মাদ্রাজ, সেখানে ওরা কিন্তু দারুণভাবে ফিরে এসেছিল এবং টোটাল পেয়েছিল 35টা আসন কেন্দ্রীয় আইনসভায়, ঠিক আছে। এবার স্বরাজ্য দলের একটা পজিটিভ দিক ছিল, অসহযোগ আন্দোলনের পরে যে একটা কি বলবো একটা নিস্তেজ ব্যাপার দেখা দিয়েছিল, সেই আন্দোলনকে অনেক গতি দিয়েছিল কিন্তু আমাদের স্বরাজ্য দলের আন্দোলন, ঠিক আছে। মানুষের মধ্যে কিছুটা হলেও প্রত্যাশা বা আশ্বাস জুগিয়েছিল। এবার দেখো শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার এই স্বরাজ্য দলের আন্দোলন যখন চললো, তখন দুটো কাজ করতে ওরা মনস্থির করলো। এক হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সরকার আইনের কার্যকারিতা অনুসন্ধানের জন্য একটি কমিটি নিয়োগ করার কথা বললো, আর সাইমন কমিশন সঙ্গে সঙ্গে কি হলো আমাদের গঠন হলো। তাহলে মন্টেগু চেমসফোর্ডের ভিত্তিতেই এই ভোটাভুটি হয়েছিল কংগ্রেস এবং স্বরাজ্য দলের, সেখান থেকে স্বরাজ্য দলের জন্ম হয়েছিল। তারপরে যেটা পড়েছিল, ওরা মনে করেছিল যে এটার একটা ভালো করে বিচার করা হোক, কেন এই আমাদের মন্টেগু চেমসফোর্ড এত গোছানো, এত প্ল্যান করা যে একটা আইন সেটা ব্যর্থ হয়ে যাবে। এবং তখনই যে প্রয়োজনীয়তা থেকে একটা প্রয়োজনীয়তা অনুভব করলো ব্রিটিশরা, তার থেকে তৈরি হলো সাইমন কমিশন, ঠিক আছে। এবার সাইমন কমিশনের ব্যাপারে বলতে গিয়ে আমি বলে দিই, স্ট্যাটুটারি সিভিল সার্ভিস কমিশন এটাও বলা হয়। এটা লন্ডনে তৈরি হয়েছিল 7 জন মেম্বারকে নিয়ে, এবং এদের নেতৃত্বে যিনি ছিলেন তার নাম স্যার জন সাইমন, তাই ওনার নামই সাইমন কমিশন হয়েছিল। এই দলে একজন ব্রিটিশ, এমন একজন ব্রিটিশ ছিলেন যিনি পরবর্তীকালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার নাম ক্লেমেন্ট এটলি। কেন, কিসের পরিপ্রেক্ষিতে? কারণ লর্ড বার্কেনহেড অলরেডি ঘোষণা করে দিয়েছে ভারতীয়রা কোনো কনস্টিটিউশন তৈরি করতে পারে না, এবং তাকে চ্যালেঞ্জ করেই কিন্তু আমাদের কি হয়েছিল, আমাদের মতিলাল নেহেরু রিপোর্ট পেশ করা হয়েছিল, যেটা ভারতীয়দের তৈরি, মানে মতিলাল নেহেরু হলেন সেই ভারতীয় যিনি ব্রিটিশ পিরিয়ডে আমাদের ব্রিটিশ শাসনে প্রথম একটা কনস্টিটিউশন তৈরি করেছিলেন। এবার সাইমন কমিশনের অনেক রকম ত্রুটি ছিল। সাইমন কমিশনে যেহেতু সব সদস্যই হোয়াইট ম্যান ছিলেন, শ্বেতাঙ্গ ছিলেন, তাই এটাকে অল হোয়াইট কমিশন বলা হয়েছিল। এখানে কোনো ভারতীয় সদস্যকে রাখা হয়নি এবং এটা ভারতীয়রা ক্ষোভে ফেটে পড়েছিল। 1928 সালে সাইমন কমিশন যখন ভারতে আসে, তখন রীতিমতো তোমার কি হয়, সাইমন কমিশন বিরোধী আন্দোলন শুরু। এই সময় মনে রাখবে, গো ব্যাক সাইমন এই কথাটা প্রথম বলেছিলেন ইউসুফ মেহের আলী, ঠিক আছে, লিখে দিচ্ছি আমি, গো ব্যাক সাইমন।
এটা বলেছিলেন আমাদের ইউসুফ মেহের আলী। ঠিক আছে, ইউসুফ মেহের আলী এই কথাটা সর্বপ্রথম উনি বলেন, এবং এটাও মনে রাখবে ইউসুফ মেহের আলী এই কথাটা বলবার পরে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের প্রচুর লোক এর বিরোধিতা করে। সাইমন কমিশন ভারতে এসে পৌঁছলে আমাদের শিবস্বামী আয়াঙ্গার, ঠিক আছে, এই শিবস্বামী আয়াঙ্গার না, এক লয়ার বিশিষ্ট লয়ার, হ্যাঁ ঠিকই বলেছি, ঠিকই বলেছি, শিবস্বামী আয়েঙ্গার, তিনি পরিষ্কার বলেন যে সাইমন কমিশনকে আমাদের ডাস্টবিনে থ্রো করা উচিত, তাই তো। এবং এখানে আরও কিছু লোক, আরও কিছু নেতা, তারা এটার সমালোচনা করেন। যেমন চৌধুরী খালিকুজ্জামান একটা ঘুড়ি উড়িয়ে দেয়, ঘুড়ির গায়ে লেখা ছিল গো ব্যাক সাইমন, তাই তো। এবং শুধু ঘুড়ি উড়িয়ে দেওয়া নয়, আমাদের বেলুন বা ফানুস যেগুলো আমরা ওড়াই তার মধ্যে উনি লিখে দিয়েছিলেন গো ব্যাক সাইমন। এবার সাইমন কমিশন বিরোধী আন্দোলন যখন চলতে থাকে তখন আমরা দেখতে পাই কেউ কেউ আবার কিন্তু সাইমন কমিশনকে সমর্থন করেছিল। যেমন বি.আর. আম্বেদকর সমর্থন করেছিল সাইমন কমিশনকে, সমর্থন করেছিল জাস্টিস পার্টি, তারপরে মুসলিম লীগের আমাদের মোহাম্মদ শফির গ্রুপটা, ঠিক আছে, বা সাফাদ আহমেদ খান বা মোহাম্মদ শফির গ্রুপটা তাকে সমর্থন করেছিল। এবং আমরা দেখেছিলাম যে এই সাইমন কমিশনের বিরোধিতা করতে গিয়ে লালা লাজপত রায়ের মতো নেতা তিনি কি হন, আমাদের মারা যায়। পাঞ্জাবের পুলিশ কমিশনার মিস্টার স্কটের নির্দেশে আমাদের এএসপি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিস্টার সন্ডার্স তাকে লাঠি পেটা করে মেরে ফেলে। তখন লাজপত রায় বলেছিলেন যে প্রত্যেকটা লাঠির আঘাত তোমাদের ব্রিটিশদের কফিনে এক একটা করে পেরেক হয়ে ডুববে, ঠিক আছে। যাই হোক, এভরি ব্লোজ মনে পড়ছে সেই বিখ্যাত তার কন্ডিশনটা উনি বলেছিলেন। যাই হোক, এইবারে আমরা যেটা দেখতে পেলাম যে এইখানে সাইমন কমিশন তৈরি হলো, সাইমন কমিশন নিয়ে বিরোধিতা হলো, এবং মতিলাল নেহরুর রিপোর্টটাও কিন্তু পেশ করা হলো। মতিলাল নেহরু রিপোর্ট যখন পেশ করা হলো 1928 সালে, সেখানেই এই অনেকেই ভালো ভালো লয়ারকে এই পদে নেওয়া হয়েছিল, কিন্তু ব্যতিক্রমী কিছু লোকজন ছিল যারা লয়ার নন কিন্তু তারা প্রচুর অ্যাক্টিভ ছিলেন। যেমন সুভাষচন্দ্র বোস লয়ার ছিলেন না, আবার তার পুত্র জওয়াহরলাল নেহরু, সেও একটা মস্ত বড় ভূমিকা নিয়েছিল। এম.এ. স্যানিং, ঠিক আছে, লিবারেল গ্রুপের। তারপর হচ্ছে আমাদের তেজ বাহাদুর সপ্রু, ঠিক আছে, এম.আর. জয়কার, এরাও কিন্তু এখানে সদস্য হয়েছিলেন এবং তারাও কিছু পেশ করেছিল। এবার প্রশ্নটা হচ্ছে তাহলে কি চাইছে নেহরু রিপোর্ট, পূর্ণ স্বরাজ নাকি একটা আমাদের ঔপনিবেশিক স্বায়ত্তশাসন থেকে মুক্ত হওয়ার কথা। এবার এই যে জিনিসটা, যখন এটা নিয়ে আমাদের নেহরু রিপোর্ট নিয়েও একটা বড় রকমের বিতর্ক সৃষ্টি হলো, এবং তারপরে আমরা যেটা দেখলাম যে 1928 সালে এই বিতর্কের পর 1929 সালে আমরা দেখলাম জাতীয় কংগ্রেসের তরফ থেকে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ চাওয়া হোক, তাই তো। এবং শুধু তাই নয়, জাতীয় কংগ্রেসের একটা নির্দিষ্ট দিন 26শে জানুয়ারি 1930কে এটাও ঘোষণা করা হলো যে আমরা এই দিনটি কি বলে পালন করব, এই দিনটি আমরা স্বাধীনতা কংগ্রেসের তরফ থেকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করব। এবং আমাদের গান্ধীজির যে অহিংস কি বলবো অসহযোগ আন্দোলনের পর আইন অমান্য আন্দোলন তিনি শুরু করতে যাচ্ছেন, সেই আইন অমান্য আন্দোলনকে পূর্ণ সমর্থন করা, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখব আইন অমান্য আন্দোলন শুরু হয়ে যায়। নেক্সট তাহলে যা বললাম আমরা দেখে নেব একবার। তবে সাইমন কমিশনের সমর্থন আরও একটি দল করেছিল, ন্যাশনাল লিবারেল ফেডারেশন। তখন কিন্তু আমাদের এই ব্যক্তি বেঁচে ছিলেন না, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1925 সালে মারা গেছেন। সিআর দাস আর সুরেন্দ্রনাথ একই বছরে মারা যায়। কেউ তার দল এই সাইমন কমিশনকে সমর্থন করেছিল। এই আইন ভারতীয় জনগণের প্রতি ইচ্ছাকৃত একটা অপমান, ঠিক আছে। ব্রিটিশ সমর্থক এই ন্যাশনাল লিবারেল ফেডারেশন কি হলো, সাইমন কমিশনের
সমালোচনা করে বলল যে এই আইন ভারতীয় জনগণের প্রতি ইচ্ছাকৃত একটা অপমান। এবার এই সাইমন কমিশন গোড়াতেই কিন্তু আমি বলেছিলাম যে 1919 সালের মন্টেগু চেমসফোর্ড রিফর্মস অ্যাক্টকে আমাদের মডিফাই করতে এসেছিল, তাই তো? এখানে রাওলাট আইন আর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ব্যাপারটাও কিন্তু উঠেছিল যে এটা একবারে আমাদের কি সমাধান করতে হবে, এদের কি শাস্তি হবে, এটা সাইমন কমিশনে বলা হয়েছিল। বেশ, এখানে বলা হয়েছিল মনফোর্ড শাসন সংস্কারের কার্যকারিতার বিচার করা, যেটা বললাম, ভারতীয়দের প্রশাসনিক যোগ্যতার মূল্যায়ন, ভবিষ্যতের জন্য কতটুকু শাসন সংস্কারের প্রয়োজন তা নির্ধারণ করা। তাহলে ফিউচারে আমরা কতটা শাসন সংস্কার করব তারও একটা কিন্তু নির্দেশনামা এখানে ছিল, তাই তো? উদারপন্থী স্যার জন সাইমনের নেতৃত্বে এটা হয়েছিল, ঠিক আছে? এর মধ্যে শ্রমিক দলের মাত্র 2 জন ছিল আর রক্ষণশীল দল, তাই তো, কনজারভেটিভ পার্টির 4 জন ছিল। ইন্ডিয়ান স্ট্যাটিউটরি কমিশন বলে দিয়েছি, স্যার জন সাইমন বলে দিয়েছি, ক্লেমেন্ট অ্যাটলির কথা বলে দিয়েছি, তাই তো? এখানে সবকটা নামই দিয়েছি, নাম মনে রাখতে হবে না, খালি তোমরা ক্লেমেন্ট অ্যাটলির কথা মনে রাখবে, ঠিক আছে? মেজর অ্যাটলি, এই নামটা আমি গোল করে দিলাম, ঠিক আছে? সকল সদস্য শ্বেতাঙ্গ হয়, মোতালা হয়। শ্বেতাঙ্গ হয় একে অল হোয়াইট কমিশন বলে অভিহিত করেন। আরউইনের পরামর্শে এই 7 জনের কমিটিতে একজন ভারতীয়কেও রাখা হয়নি। যৌক্তিকতা প্রসঙ্গে তিনি বলেন, এটি পক্ষপাতহীন সংসদীয় কমিশন, তাই ভারতীয় সদস্য নেওয়ার কোনো উপায় নেই। কি অদ্ভুত কথা, পক্ষপাতহীন। আরে পক্ষপাতহীন হলো কি করে? ভারতীয় সদস্য থাকলে তো পক্ষপাতহীন ব্যাপারটা হতো। আচ্ছা, ব্রিটিশ পার্লামেন্টে 2 জন সদস্য ছিলেন হাউস অব লর্ডসের সত্যেন্দ্র প্রসন্ন সিংহ এবং হাউস অব কমন্সের সাপুরজি সাকলাওয়ালা, তাই তো? কলকাতায় একটা জায়গায় আছে সাপুরজি অ্যাপার্টমেন্ট, ঠিক আছে, বা সাপুরজি বলে একটা অঞ্চল আছে, এনার নামে হয়েছিল, ঠিক আছে? সাইমন কমিশনকে কংগ্রেস, মুসলিম লীগ, বামপন্থী সহ সমস্ত রাজনৈতিক দল সামাজিক ও রাজনৈতিক সর্বতভাবে বর্জন করার শপথ গ্রহণ করেছিল, তাই তো? সাইমন ফিরে যাও, গো ব্যাক সাইমন বলে দিয়েছি, ঠিক আছে? এই ডেটটা হচ্ছে ফেব্রুয়ারি, দিন 3 ফেব্রুয়ারি না মনে রাখলে হবে। সাইমন কমিশন বোম্বে এসেছিল, গো ব্যাক সাইমন যা বলেছিলাম, এই যে সাইমন কমিশন লিখে তোমার আকাশে উড়িয়ে দেওয়া হয়েছিল ঘুড়ি এবং হচ্ছে বেলুন, ঘুড়িতে ও বেলুনে। মতিলাল নেহরুর পুত্র জওহরলাল নেহরু, গোবিন্দ বল্লভ পন্থ শোভাযাত্রা পরিচালনা করেছিল এবং পুলিশ কিন্তু ওদের উপর লাঠি চালিয়েছিল, ঠিক আছে? মোহাম্মদ আলী জিন্নাহ কলকাতার এক অধিবেশনে বলেছিলেন, 2 জন ভারতীয়কে যদি কমিশনে নেওয়া হয় তাহলে বয়কট আমরা তুলে নেব। হিন্দু মহাসভার এম আর জয়কার, কংগ্রেসের লাজপত রায়, জওহরলাল নেহরু প্রমুখ লিবারেল ফেডারেশন পার্টির মনোরঞ্জন রায়, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল, ঠিক আছে? এবার দেখো, যারা করেনি, সাইমন কমিশনকে সমর্থন করেছিল মোহাম্মদ শফি, মুসলিম লীগের মোহাম্মদ শফি, পাঞ্জাবি গোষ্ঠী মোহাম্মদ ইকবাল, ফিরোজ খাঁ, ফজলি হোসেন স্বাগত জানায়। জাস্টিস পার্টি, এটা অবশ্যই পড়বে, এটা বহুবার পরীক্ষা এসেছে। আর পাঞ্জাবের ইউনিয়নিস্ট পার্টি, তাহলে ইউনিয়নিস্ট পার্টি আর এখানে জাস্টিস পার্টি সমর্থন করলো, এবং আরেকজন লোক, সেটা হচ্ছে বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর তো মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, বলছে সুযোগ না থাকায় কংগ্রেস এই কমিশনকে সরাসরি প্রত্যাখ্যান করে।
আচ্ছা, এবার দেখো এখানে শ্রমিক আন্দোলনও হয়েছিল এর প্রতিবাদে। লাজপতের মৃত্যুর কথা তো আমি বলেইছি। বেশ, এবার দ্য কাউন্সিল অফ স্টেটের সদস্য প্রাক্তন মাদ্রাস প্রেসিডেন্সি শিবস্বামী আয়ার, তাই তো? শিবস্বামী আয়ার মনে থাকবে। ইনি কিন্তু আমাদের কি করেছিল, বলেছিল একেবারে যা বললাম, ডাস্টবিনে ছুঁড়ে ফেলা উচিত, আবর্জনা স্তূপে নিক্ষেপ করা উচিত, দেওয়া আছে। সাইমন কমিশন বিরোধী আন্দোলনটা ভাবতে পারবে না, আকাশ থেকে 30, মানে যতদিন না আইন অমান্য আন্দোলন শুরু হয় ততদিন পর্যন্ত এটা কন্টিনিউ করেছিল। এবং 1930 খ্রিস্টাব্দে মে মাসে কমিশন রিপোর্টটি জমা দেয়। ঠিক আছে, সাইমন কমিশনের সুপারিশের ভিত্তিতে 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে অনেকটাই রচিত হয়। এবং এখানে আমাদের কি বলবো, সত্যি কথা বলতে গেলে যে জালিয়ানওয়ালাবাগের যে ঘটনাটা ঘটেছিল তার রিপোর্টটাও কিন্তু এখানে পেশ করা হয়। ঠিক আছে, মনে রাখবে। এবার নেহেরু রিপোর্ট আমি বলেই দিয়েছি, এগুলো লর্ড বার্কেনহেড, যে ভারতীয়রা কোনোদিনও কোনো কনস্টিটিউশন রচনা করতে পারবে না, তার প্রতিবাদেই এটা হয়েছিল। ঠিক আছে, তখন এই যে আনসারি সভাপতিত্বে দিল্লিতে একটা সম্মেলন হয়েছিল, এবং যে সম্মেলনের ভিত্তিতে আমাদের মতিলাল নেহেরু এই কমিটির কথা বলেছিল, এবং কমিটিটার নাম হচ্ছে নেহেরু কমিটি। এবং এটা কার বিরুদ্ধে ছিলেন? বার্কেন হেডের বিরুদ্ধে ছিলেন। বার্কেন হেড। ঠিক আছে, বেশ। কি করা হয়েছিল, যে রাজনৈতিক দল ছিল 29টা দল, এদের মধ্যে বেছে 9জনকে নেওয়া হয়েছিল এবং তাদেরকে নিয়েই নেহেরু কমিটি গঠন করা হয়েছিল। ঠিক আছে, নেহেরু কমিটি। তরুণ নেতা ছিল জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু মুসলিম লীগ, আলী ইমাম সাহেব কুরেশি হিন্দু মহাসভা থেকে, NASR আয়াঙ্গার, শিব সম্প্রদায়ের সর্দার মঙ্গল সিং, বিশিষ্ট জাতীয়তাবাদী আইন তেজ বাহাদুর সপ্রু প্রমুখ। এখানে সপ্রুর নাম মনে রাখবেন, গোল করে দিচ্ছি যেগুলো সেগুলো দেখে রাখো। সপ্রুর নাম মনে রাখবে, MSN-এর নাম মনে রাখবে, যে হিন্দু মহাসভা থেকে এসেছিল এই যে। তারপরে এখানে হচ্ছে সুভাষচন্দ্র বসু, ওরে বাবা, কংগ্রেসের তরফ থেকে। মুসলিম লীগ থেকে হচ্ছে আলী ইমাম ও সাহেব কুরেশি। ব্যাস, মনে থাকবে। তুমি এর মধ্যে বলে দিচ্ছি, জয়কার, সপ্রু, এই নামগুলো পাবেই পাবে। এদের মধ্যে কে ছিল না, এই নামগুলোর বাইরে যে নামটা থাকবে এদের মধ্যে কে কে ছিল দেখবে, সুভাষচন্দ্র, জয়কার, আর সপ্রুর নাম থাকবে। ঠিক আছে, মনে থাকলে। এবার বলছে আমাদের, যা বলে দিয়েছিলাম যে 1928 সালে একটা সর্বদলীয় সম্মেলন লখনৌতে হয়েছিল 28 থেকে 31 আগস্ট, এবং এখানে নেহেরু রিপোর্টটা পেশ করা হয়, পুরো ধরে পেশ করা হয়। এবং এখানেও বলা হয় সেই ডোমিনিয়ন স্ট্যাটাস বা স্বায়ত্তশাসনের দাবি জানানো হয়। লক্ষ্য করে দেখো, মতিলাল নেহেরু রিপোর্টেও সেম জিনিসটা আসছে, সম্পূর্ণ স্বাধীনতা নাও। সুদীর্ঘ 26টা বৈঠকে বসার পর সকল লোকদের গ্রহণযোগ্য হয়ে এই রিপোর্টটাকে পেশ করা হয়। ঠিক আছে, কি কি বলা হয়েছিল? ভারতবর্ষকে শীঘ্রই পূর্ব ঔপনিবেশিক স্বায়ত্তশাসনের সুযোগ দিতে হবে। আগের যে ভারতবর্ষ যেমন ছিল তেমন ভাবেই একটা আমাদের ঔপনিবেশিকের আগের শাসনটা দিতে হবে। মনে ধরো সিরাজদৌল্লার সময় যেমন ছিল, ঠিক, বা আমাদের বাহাদুর শাহ জাফরের সময় যেমন ছিল। ভারতকে একটা যুক্তরাষ্ট্রের রূপ দিতে হবে এবং কেন্দ্রীয় আইন পরিষদে দ্বিকক্ষ বিশিষ্ট হতে হবে। প্রাদেশিক ক্ষেত্রে আবার এটা এক কক্ষ বিশিষ্ট হবে। সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়, এই যে ডবল এক দিলাম, ভাষা, ধর্ম, শিল্প, সংস্কৃতি সংরক্ষণ করতে হবে। ঠিক আছে, এবং ভারতবাসীর মৌলিক অধিকার সুরক্ষিত রাখার দায়িত্ব এখানে নিতে হবে বলে বলা হলো। প্রবলেম একটাই হলো যে এত দূর এগিয়ে এসে ওরা কিন্তু পূর্ণ স্বাধীনতার কোনো কথা বললো না, পূর্ব ঔপনিবেশিকের দাবি তুলি। এইখানটাই ছিল আমার মনে হয় সবচেয়ে বড় গলদ। ঠিক আছে, ভাষাভিত্তিক প্রদেশ গঠনের কথা বলা হয়েছিল,
ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ভারতবর্ষকে গড়ে তোলার কথা বলা হচ্ছে। এগুলো দেখো, এগুলো কিন্তু পরের ইয়েতেও রাখা আছে। জনসংখ্যার ভিত্তিতে সংখ্যালঘুদের 10 বছরের জন্য আসন সংরক্ষিত করার কথা বলা হলো। ঠিক আছে, রিপোর্টটা পেশ হওয়ার পরে মোহাম্মদ আলী জিন্নাহ ওই রিপোর্টের কয়েকটি সংশোধনী এমআর জয়কার, তেজ বাহাদুর সপ্রু এদের বিরোধিতা করেন। ঠিক আছে, মনে রাখবে ঝামেলা বাঁধলো কাদের সঙ্গে? সংশোধনী দেন না, সংশোধনী বক্স পেশ করেন। ঠিক আছে, এবার জিন্নার সঙ্গে সমস্যা বাঁধলো জয়কারে আর সপ্রু। এই সমস্যাটার কথা দেখবে কাগজে কয়েকদিন আগে দিয়েছি, যে বলছে জয়কার আর সপ্রু জিন্নাকে বলেছিল চলুন নেগোসিয়েশন করেন, এখানে আর বড় করে বলবার কিছু নেই। কারণটা কি? জিন্নাহ বলেছিল যেটা, যে এখানে আমাদের সবচেয়ে বড় জিনিস পার্লামেন্টারি রিফর্মস অ্যাক্টে সেপারেট ইলেকটোরেটের কথা বলা হয়েছে। এই সেপারেট ইলেকটোরেটের কথাটা কোথায় হারিয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে, অস্বচ্ছ হয়ে গেছে, স্বচ্ছতা নেই। অনেক কিছুই তোলা হচ্ছে, অনেক দাবি তোলা হচ্ছে, কোথায় কিন্তু এই 1/3 দাবিটা তো বলা হচ্ছে না। তখন ওরা নেগোসিয়েশন করতে বলে এবং যার জন্য জিন্নাহ প্রচণ্ড ক্ষোভ হয় এবং জিন্নাহ বেরিয়ে আসে এবং এই একটা অস্বস্তিকর পরিবেশের থেকে বেরিয়ে এসে কি করেন, জিন্নাহ আমাদের তৈরি করেন 14 দফা আইন। তাই জিন্নাহর কংগ্রেস থেকে বেরিয়ে আসাটা কিন্তু সেই 28 সালে 1928 নেহেরু রিপোর্টের পরেই হয়েছিল। জিন্নাহর দাবি প্রত্যাখ্যাত হলে তিনি ক্ষুব্ধ হয়ে মুসলিম নেতা মোহাম্মদ শফির দলের সঙ্গে হাত মেলান। চিন্তা করো, সাপে নেউলে সম্পর্ক। যে মুসলিম লীগের একটা অধিবেশন শফির নেতৃত্বে হতো, আবার আরেকটা একই বছরে জিন্নাহর নেতৃত্বে হতো, সেই শফির সঙ্গে হাত মেলানো পরিস্থিতি। ঠিক আছে, 14 দফা দাবি পেশ করলো জিন্নাহ 28 মার্চ। শিখ নেতৃবৃন্দ, আম্বেদকর, উন্নত সম্প্রদায়, মাদ্রাসের অবম্বন দলও নেহরু রিপোর্টের বিরোধিতা করল। ঠিক, এবং যা দাঁড়ালো সুভাষচন্দ্র, শ্রীনিবাস আয়াঙ্গার, জওহরলাল নেহরু নেহরু রিপোর্টের বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করলো। দেখো, ঠিক আছে, সুভাষচন্দ্র, শ্রীনিবাস আয়াঙ্গারের মতো নেতারা জওহরলাল নেহরু নেতৃত্বে করলো ইন্ডিপেন্ডেন্স লীগ। কারণ বললো যে এখানে সেপারেট ইলেকটোরেট দেওয়া হলো না কেন? 28 ডিসেম্বরে কলকাতা কংগ্রেস অধিবেশনে মতিলাল নেহরু সভাপতিত্বে নেহরু রিপোর্টটা আবার গৃহীত হয়, যেখানে অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস তৈরি করেছিলেন তিনি, তার সামনে এটা পেশ করা হয়। বলাই বাহুল্য, লীগ, হিন্দু মহাসভা, শিখ লীগ, অনুন্নত সম্প্রদায় নেহরু রিপোর্টের বিরোধিতা করেছিল সাম্প্রদায়িক সংরক্ষণের প্রশ্নে। ঠিক আছে, মনে রাখবে এটা। শওকত আলী, সাহেব কুরেশি, মোহাম্মদ আলী প্রমুখ নেহরু রিপোর্টের নিন্দা করেন। এই যে শওকত আলী, ভাই আম্মানের আমাদের ছেলে, তাই তো, মোহাম্মদ আলী, এই সব বিশিষ্ট নেতারা, যিনি আমরা দেখেছিলাম খিলাফত আন্দোলনের নেতা ছিলেন, তারা সবাই নেহরু রিপোর্টের বিরোধিতা করল। এবার গান্ধীজি নেহরু রিপোর্ট থেকে মানুষের জয় বলে উচ্ছ্বাস প্রকাশ করেন। বোঝো অবস্থা, কিসে কি হচ্ছে, তাই না? এবার গান্ধীজি যে ভদ্রলোক কোনোদিনও এসব চাননি, সাম্প্রদায়িকতা চাননি, সে বলছে, ঠিক আছে, এবার বলছে কাচার বলে দিচ্ছে নেহরু রিপোর্টটি ছিল জন্মলগ্নে মৃত এবং 1 বছর অতিক্রান্ত হতে না হতেই রাবি নদীর জলে তাকে বিসর্জন দেওয়া হয়। দেওয়া হয়, ঠিক। এবার দেখো, এই রিপোর্টের কিছু ভূমিকা ছিল। হিন্দু মুসলিম বিচ্ছেদ ঘটলো, এটা একটা মারাত্মক, এবং মুসলিম লীগের সঙ্গে সংঘাতের পরিবেশ গঠিত হয়ে গেল। আর দেশীয় রাজ্যগুলির প্রশাসন সম্পর্কে আমরা কি দেখলাম, যে একটা পর্যালোচনার জন্য 29 সালে মার্চ মাসে এলো আবার বাটলার রিপোর্ট। ঠিক, জন বাটলারের নেতৃত্বে বাটলার রিপোর্ট। পরাধীন ভারতবর্ষের প্রথম সংবিধান, এটা একটা গুরুত্বপূর্ণ দিক ছিল। তাহলে আমাদের নেহেরু রিপোর্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা হাইমান কমিশন নেহেরু রিপোর্ট পুরো শেষ করে দিয়ে আমরা পরের ধাপে যেখানটা চলে যাব পরের ক্লাসে, সেটা হচ্ছে আমাদের এই আইন অমান্য আন্দোলন। ঠিক আছে,
দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে আমাদের জটিলতম যে ক্লাসটা আজকে ছিল, আমাদের সাইমন কমিশন, নেহরু রিপোর্ট এবং তার সঙ্গে সঙ্গে আমাদের স্বরাজ্য দল, এই ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তার আগে একটু বলে যেতে চাইছি যে এই সিকোয়েন্সটা বজায় রেখে ঠিক এর পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা ঢুকে যাব আইন অমান্য আন্দোলনে, যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাতে পারবো। থ্যাংক ইউ।